আপনাদের আজকে কিছু তথ্য এবং কিছু জিজ্ঞাসা যেটা আমাদের দলের তরফ থেকে আছে, যা ইতিমধ্যেই আমাদের মাননীয়া নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন দীঘা থেকে একটি প্রেস কনফারেন্স করে। তার সাথে আরও কিছু বক্তব্য নিয়ে আমরা আপনাদের মুখোমুখি হয়েছি এবং আপনাদের এখানে আসতে অনুরোধ করেছি। আমার সাথে আমাদের দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা কুণাল ঘোষ আছেন। আমার পরে কুণাল ঘোষও আপনাদের সামনে কিছু বলবেন। আমরা দেখছি বিগত দিনগুলি থেকেও এবং বারবার বলেছিও আমরা যে কেন্দ্রীয় সরকার নিরপেক্ষ যে সংস্থাগুলো, সেই সংস্থাগুলোকে রাজনীতিকরণ করার চেষ্টা করছে। এবং চেষ্টা নয়, এই নিরপেক্ষ সংস্থাগুলির কাজকর্ম দেখে প্রায় প্রমাণ হয়ে যাচ্ছে যে তারা একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করার চেষ্টা করছে, অর্থাৎ সেই রাজনৈতিক দল তাদের নির্দেশ দিচ্ছে। আমরা চাই যে নিরপেক্ষ যে সংস্থা সেগুলো নিরপেক্ষ থাকুক। বিশেষ করে বারবার আমাদের মাননীয়া নেত্রীও বলেছেন, গত ফেব্রুয়ারি মাসেই এই বছরের তিনি উল্লেখ করেছেন যে আমাদের নির্বাচন কমিশন, জাতীয় নির্বাচন কমিশন, তাদের নিরপেক্ষতা বজায় রাখা উচিত। আমরা দেখেছি যে একই এপিক নম্বরে বাংলার ভোটার, আবার অন্য রাজ্যে সে একই এপিক নম্বরের ভোটার, অনেক রকমের কারসাজি সে সম্পর্কে তিনি এই বছরেই ফেব্রুয়ারি মাসে বলেছিলেন। এবং আমি যে কথা আগেই উল্লেখ করলাম যে গত পরশুদিন 26শে জুন দীঘা থেকেও তিনি একটি সাংবাদিক সম্মেলন করেন। কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে গেছে কি, একটা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনটা কেন? শুধু কি বিহারের জন্য, বিহারের নির্বাচন? ব্যাপারটা তা নয়। বিহারের নির্বাচন তো হয়ে যাবে, তারপর বাংলার নির্বাচন, তারপরে অন্যান্য রাজ্যগুলির নির্বাচন, সব দখল করতে হবে। একটি রাজনৈতিক দলকে সব দখল করতে হবে, আর তাই স্বশাসিত যে সংস্থাগুলি আছে তাদের ব্যবহার করতে হবে। একটি নতুন নির্দেশনামা কি না, 1/7/87 থেকে 2/12/2024 অবধি, 2004 অবধি, মাফ করবেন, 1/7/87 থেকে 2/12/2004 অবধি যাদের তারা জন্মেছেন তাদের ভোটার তালিকায় নাম তুলতে হলে তাদের একটি বিশেষ ঘোষণাপত্রে স্বাক্ষর করতে হবে। এবং শুধু তাই নয়, তাদের পিতামাতার তাদেরও সার্টিফিকেট, জন্মের সার্টিফিকেট দিতে হবে। ভেবে দেখুন একবার, হঠাৎ 1 জুলাই 87কে বাঁচা হলো কেন? 88 নয় কেন? 86 নয় কেন? 24টা না হয় বোঝা গেল, কারণ 21 বছর হবে, সে ভোটার হবে, নতুন হবে। 25 সালে, 4 সালে জন্মালে 21 বছর হবে, ভোটার হবে। তো হঠাৎ 87 সালটা বাঁচা হলো কেন? 1 জুলাই 87। একটু ভেবে দেখবেন, যারা ওই সময় জন্মেছে তাদের বাবার কত বয়স হবে আর মায়েরই বা কত বয়স হবে, তারা তাদের জন্মগত সার্টিফিকেট, জন্মের সার্টিফিকেট, সেগুলো জোগাড় করবে কি করে? কি করে পাবে? আগে কি দেওয়া হতো? আগে কি সব ইনস্টিটিউশনাল ডেলিভারি ছিল? আগে তো বাড়িতেও ডেলিভারি হতো।
সার্টিফিকেট কি করে পাওয়া যাবে তাহলে? তাহলে এটা কিসের উদ্দেশ্য, এটা আমরা জিজ্ঞাসা করতে চাই। উদ্দেশ্যটা কি? মানে নাম টামগুলো বাদ দিতে হবে কিছু নাকি? এই নাম বাদ দেওয়ার একটা কারসাজি, এটা কি ঘুরপথে একটু এনআরসির দিকে যাওয়ার চেষ্টা? মানে যেটা সোজাসুজি করা সম্ভব হয়নি সেটা একটু ঘুরপথে করার একটা চেষ্টা হচ্ছে। এবং আমরা একটা গণতান্ত্রিক দেশে বসবাস করি, অন্তত সেরকমই আমাদের বিশ্বাস, যদিও নানান কাজকর্ম সেটা বলে না, কিন্তু আমাদের বিশ্বাস যে আমরা একটা গণতান্ত্রিক দেশে বাস করি এবং তার নাগরিক। এতগুলো পলিটিক্যাল পার্টি আছে, এতগুলো রাজনৈতিক দল আছে, তাদের সাথে কথাবার্তা হলো না। নির্বাচনের যে এই ব্যাপারগুলোর পরিবর্তন হবে সে বিষয়ে কোনো কথাবার্তা হলো না। কথাবার্তা না করেই নির্বাচন কমিশন কিন্তু এই নতুন যে এই ধরনের যে কারেকশনগুলো সেগুলো নতুন সংশোধনী নিয়ে আসলো। এটা কীরকম ব্যাপার হলো? এটা তো মানে এক পক্ষের একটা কাজ হয়ে গেল। আর আবারও বলছি যে বিহারটা শুধুমাত্র দেখা যাচ্ছে, আসল টার্গেট হচ্ছে বাংলা এবং অন্যান্য রাজ্যগুলো। আমরা দেখেছি আগেও যে ভোটারের এরকম ভুলভাল হচ্ছে, পিক নম্বর এখানে আবার ওখানে, মানে রাজস্থান এখানে আসবে, আবার গুজরাট থেকে এখানে আসবে। আসলে কি ব্যাপারটা, পেছনে কি আছে? কিছু তো একটা উদ্দেশ্য আছে, আর কেনই বা আছে? মানে নিজেদের ইন্টারনাল রিপোর্ট বোধহয় বলছে যে এখানে কিচ্ছু করতে পারবে না ভারতীয় জনতা পার্টি, তাই স্বশাসিত এই জায়গাগুলোকে করায়ত্ত করবার চেষ্টা করছে। বলছে বিএলএ লিস্ট দাও। কেন, কি জন্যে আমরা আমাদের ব্লক লেভেল এজেন্টদের লিস্ট দেব? যাতে তোমরা জেনে যাও না। ব্লক লেভেল এজেন্টের লিস্ট একটা রাজনৈতিক দলের তার নিজস্ব কাকে কোথায় করবে তার আগে থেকে দিয়ে দিতে হবে তাকে ব্লক লেভেল এজেন্টের লিস্ট। কেন? আমরা প্রশ্ন করতে চাই এগুলো কিসের জন্য? সুতরাং কিছু কারেকশন করবেন, সংশোধনী, কিছু ডিলিশন করবেন, বাদ দেবেন, পদ্ধতিকে মেনে দেবেন। যারা মৃত ব্যক্তি তাদের নাম বাদ দেবেন। আমরাই তো বলেছি যে এই ধরনের ঘটনাগুলো ঘটছে, আমরাই তো আওয়াজ তুলেছি প্রথমে যে এই ভোটার লিস্টে এই ধরনের অস্বাভাবিক কিছু কাজ আমরা দেখতে পাচ্ছি। কারণ কোথাও গিয়ে ভেরিফিকেশন হচ্ছে না, অর্থাৎ অনলাইন দিয়ে দিচ্ছে, তারপরে তাকে অ্যাড করে নেওয়া হচ্ছে সেই অনলাইনেই সব জিজ্ঞাসা করে, কিন্তু তার স্পট ভেরিফিকেশন হচ্ছে না। এই প্রশ্নগুলো তো আমরাই তুলেছি। সুতরাং আপনারা সংশোধনী যদি করতে চান করুন, আপনারা ডিলিশন করতে চান করুন, সঠিক লোকের করুন, এটা কিন্তু দেখতে হবে। আর কাউন্টিংয়ের সময় হঠাৎ একটা স্পেশাল এনিউমারেশন, কেন, কিসের জন্য স্পেশাল এনিউমারেশন? একটা তো কাউন্টিংয়ের পদ্ধতি আছে, চলে, তাহলে কি নির্বাচন কমিশন ব্যর্থ যে একটা বিশেষ এনিউমারেশনের পদ্ধতি আনবার প্রয়োজন হচ্ছে? এটা তো প্রশ্ন জাগাচ্ছে। তাহলে আমরা বলতে চাই যে তাহলে এটাই যদি বলেন ওই যে কি যেন ১/৭/৮৭ থেকে আর ২/১২/২০০৪, তাহলে ওই ৩-এর পর থেকে এবার যে ডিলিট করবেন কি সব বলছেন যে সব শংসাপত্র চাই, তাহলে কি ৩ সাল থেকে যে নির্বাচনগুলো হয়েছিল সেগুলো বাতিল হয়ে যাবে না কি হবে? যারা যারা প্রতিনিধি সেখান থেকে হয়েছেন, বড় বড় মন্ত্রী হয়েছেন, বসে আছেন এখন দেশ চালাচ্ছেন, তাহলে তারা সব বাতিল হয়ে যাবেন কি? আমাদের প্রশ্ন এটা জাগাচ্ছে। তাই একটু সবিনয় এই কথাটা বলছি যে জাতীয় নির্বাচন কমিশনের কাছ থেকে আমরা নিরপেক্ষতা আশা করি। তবে এটা তো রেকর্ডেই আছে যে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর তিনি সচিব ছিলেন, দপ্তরের সচিব, ঠিক তো, তবুও যখন এই চেয়ারে বসেছেন তখন নিশ্চয়ই নিরপেক্ষতা আমরা আশা করব। তাই আমরা বলতে চাই যে এই রাজ্যের যারা ভোটার আছেন
তৎসহ সারা ভারতবর্ষের দেশের ভোটাররা তারা সচেতন থাকুন। এটা কিন্তু তাদের অধিকার, সংবিধান দিয়েছে, কারুর কাছ থেকে ভিক্ষা করেছে পাওয়া নয়, সংবিধান দিয়েছে। সেই অধিকারে যারা হাত বসাতে আসে, যারা তাদের নিজস্ব পরিকল্পনা নিয়ে আসে, তাদের থেকে সজাগ থাকতে হবে। এবং তৃণমূল কংগ্রেস দল হিসাবে পাশে আছে সকলের। দরকারে যেখানে হবে আন্দোলনে মাঠে নামা হবে। এবং তৃণমূল কংগ্রেসের আন্দোলন কিন্তু আন্দোলনের জন্যই মাননীয় নেত্রীর ভোটার আই কার্ড হয়েছে, এটা মনে রাখতে হবে। সারা ভারতবর্ষে যে ভোটার আই কার্ড, সেটা মাননীয় নেত্রী যখন বিরোধীতে ছিলেন তখন নো আইডেন্টিটি নো ভোট, তার জন্য আমাদের দলের লোকেদের প্রাণ গেছে। কিন্তু আজ সারা ভারতবর্ষের নাগরিকরা পকেটে ওই কার্ডটা রাখতে পারছেন, কারণ আন্দোলন করেছিলেন নেত্রী। আমাদের দল কিন্তু আন্দোলন থেকে পেছিয়ে যাবে না যদি আমরা দেখি কোনো নিরপেক্ষতার অভাব আছে। এবার আমি বলবো আমাদের মাননীয় আমাদের নেতা কুণাল ঘোষ তার বক্তব্য রাখবেন। ধন্যবাদ আমাদের নেত্রী এবং মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে। যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে চন্দ্রিমাদি বললেন, আমি তার পুনরাবৃত্তি করব না। আমি শুধু এইটুকু বলি পরবর্তী বিষয়ে যাওয়ার আগে, যে আমাদের কাছে বিজেপির ভেতর থেকে সূত্রের খবর যে ওরা একটা অভ্যন্তরীণ সমীক্ষা, অভ্যন্তরীণ রিপোর্ট তৈরি করেছে। তাতে 2026-এ বাংলায় ওদের 48-এর বেশি দেখাচ্ছে না। বিজেপির ভেতরের সূত্রেই আমাদের কাছে খবর, যারা যোগাযোগ রাখেন, চলে আসতে চাইছেন, তাদের কাছ থেকে তো খবর পাওয়া যায়। কয়েকজনকে বলা আছে যে এক্ষুনি আমরা নিচ্ছি না, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা নজর রাখছেন, আপনারা এখন বিজেপিতেই থাকুন, ওখানে কি আলোচনা হচ্ছে সেগুলো আমাদের জানান। তো এখন তারা যে বলছে ওদের মধ্যে যে রিপোর্টটা এসছে তাতে 48-এর বেশি যাচ্ছে না, যে কারণে ওদের দিল্লিও মুখে বড় বড় কথা বলে ছেড়ে দিন, এই বাংলার বিজেপির উপর বিশেষ কোনো গুরুত্ব দিচ্ছে না এদের দল বা সংগঠনে। সেই কারণেই যেটা চন্দ্রিমাদি বললেন, যেটা ইতিমধ্যেই আমাদের মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেটা সামনে এনেছেন, এই ঘুরপথে ভোটার লিস্টের এই ধরনের একটা কারচুপি, একটা কৌশল করে তারা প্রভাব খাটাবার চেষ্টা করছে। আমরা খুব পরিষ্কার বলছি, বিহার তো আপকা বাহানা হ্যায়, বিহার তো আপকা বাহানা হ্যায়, কারণ বিহারের সামনে ইলেকশন, তাদেরকে নিমিত্ত করে এই সবগুলো চালিয়েছে। আমরা বলছি বিহার তো আপকা বাহানা হ্যায়, आपका टारगेट बंगाल है। ये सब साजिश चलेगा नहीं, बंगाल कभी झुकेगा नहीं। तृणमूल कांग्रेस কর্মীরা মমতা ব্যানার্জির নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সর্বাত্মক আন্দোলনে যাবে যদি জাতীয় নির্বাচন কমিশন তারা নিরপেক্ষতা মুখোশ খুলে ফেলে তারা যদি দলদাসের মতো আচরণ করতে নামে, তাহলে আমাদের যে আন্দোলন, গণ আন্দোলন, সেটা যথাযথভাবেই হবে। এবং 250-র বেশি আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চতুর্থবার মা মাটি মানুষের সরকার বাংলায় শপথ নেবে। এবার আরেকটি বিষয় আপনাদের জানাই, সেটি হচ্ছে বিজেপির এক যুবনেতা, মেদিনীপুর শহরের 14 নম্বর ওয়ার্ডে তার বাড়ি, সোমনাথ সাহু, এবং কমিটিতে সম্পাদক পদে সে রয়েছে। তো সেই বিজেপির যুবনেতা 14 নম্বর ওয়ার্ড মেদিনীপুর টাউনে তার বাড়ি, আর তার স্ত্রী বিজেপির প্রার্থী হয়ে গত পৌরসভা নির্বাচনে মেদিনীপুরে 1 নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বিজেপির প্রার্থী হয়ে। এই ছেলেটি ওড়িশা সীমান্তে ঢুকে
ডাকাতি করতে গিয়ে ধরা পড়েছে, ডাকাতি। তো ডাকাতি করতে গিয়ে ধরা পড়েছে, সিসিটিভিতে সব ধরা আছে, পালাতে গেছিল, মামাল ধরা পড়েছে। তো এখন দেখা যাচ্ছে তার সঙ্গে সুকান্ত মজুমদারের খুব সুন্দর ছবি আছে। তো সুকান্তবাবু কি ডাকাতি করতে পাঠিয়েছিলেন, নাকি ডাকাতির কিছু ব্যাপার ট্যাপার সেটিং, সেট আপ, রেশিও এইসব আছে? সত্যি মিথ্যে তো জানি না, বলতে হবে তো। যদি আপনারা তৃণমূলের ছবি দেখিয়ে বড় বড় কথা বলতে যান, যারা রাজনীতি করেন, নানা রকম মানুষ নানা রকম সংগঠনে কখন অতীতে ছিল, কখন কে ছবি, আপনারা ছবির রাজনীতি করছেন, তাহলে ডাকাতের সঙ্গে ছবি সুকান্ত মজুমদার, ডাকাতের সঙ্গে ছবি বিধায়ক হিরণ, তাহলে কি ডাকাতি করতে সুকান্তবাবু পাঠিয়েছিলেন? আমি একটু অনুরোধ করব যে একটু ওই সিসিটিভির ফুটেজটা একটু দেখাতে, আর স্টিল ছবিগুলো একবার দেখাতে। কতক্ষণে? এই তো। পজ হয়ে গেছে। হ্যাঁ, দেখুন, বিজেপির যুবনেতা সোমনাথ সাহু দেখলেন দোকান লুট করছে, সোনার দোকান, ওড়িশা সীমান্তে ঢুকে এই মেদিনীপুর টাউনের বিজেপির যুবনেতা, এই যে সুকান্ত মজুমদারের সঙ্গে ওই ডাকাত, জুয়েলারির দোকানের ডাকাত সুকান্ত মজুমদারের সঙ্গে সুকান্তবাবু পাঠিয়েছিলেন নাকি ডাকাতি করতে? কোনো সেটিং, রেশিও ফেসিও আছে তো আপনাকে বলতে হবে তো। সুকান্তবাবুর পেছনে আবার ওনাদের ওই যে কি নাম, হ্যাঁ, তাহলে তাহলে এও তো যুব নেতা, তো যুব মোর্চার সভাপতি ওখানে রয়েছেন, এই হচ্ছে ওর পোস্ট, পদ, বিজেপির যুব মোর্চার লেটার হেডে। এরপরে হিরণবাবু রয়েছেন। তো আমাদের বক্তব্য হচ্ছে বিজেপির অফিসিয়াল কমিটির যুব নেতা, যার সঙ্গে যুব মোর্চার স্টেট প্রেসিডেন্টের ছবি আর রাজ্য বিজেপির সভাপতির ছবি, তাহলে কি ডাকাতি করতে সুকান্তবাবু, হিরণবাবু, যুবর ওই কে কি নাম,
ওরা কি একে পাঠিয়েছিল? তো এগুলো তো ক্লারিফাই করতে হবে, যেগুলো ঠিক না ঠিক নয়। তা যুব মোর্চার পদে রয়েছে সম্পাদক, অ্যাপয়েন্টমেন্ট লেটার পুরো লিস্ট শুদ্ধ রয়েছে। ওড়িশায় গিয়ে ধরা পড়েছে, পালাতে গেছিল, পাবলিক ধরে ফেলেছে, পুলিশের হাতে তুলে দিয়েছে। ওড়িশা কোন পুলিশ? বিজেপি পুলিশ। ধরাকে পড়েছে বিজেপির। কোন বিজেপি? যুব মোর্চার পদে থাকা। কি করতে গিয়ে ধরা পড়েছে? সোনার দোকানে ডাকাতি। কার সঙ্গে ছবি? সুকান্ত মজুমদার। টাকা কি কম পড়িয়া ছিল সুকান্তবাবু? লোক পাঠাচ্ছেন অন্য জায়গায় ডাকাতি করতে। আমরা জানি না এটা ঠিক কি না, কিন্তু ক্লারিফাই তো করতে হবে, ওয়েদার ইট ইজ ট্রু অর নট, ওয়েদার ইট ইজ ফ্যাক্ট অর ফলস। তৃণমূলের কারুর কোথাও কোনো সময় কোনো ভিড়ের মধ্যে ছবি থাকলে আপনারা বদনাম করতে নাবেন। তাহলে এবার একটা সোনার দোকানের চোর ডাকাত সেইগুলোকে কোলে নিয়ে ঘুরছেন, তাহলে কেন এই কথা উঠবে না যে তাদের কাছ থেকে আপনাদের কোনো না কোনো লেনদেনের সম্পর্ক আছে কিনা? আমি একবারও অভিযোগ করছি না, এটা আমাদের রুচি বিরুদ্ধ। একবারও বলছি না যে সুকান্তবাবু পাঠিয়েছেন বা অমুক বাবু পাঠিয়েছেন, কিন্তু আপনারা যখন অভিযোগ করবেন, কুৎসা করবেন, থুতু ওপরের দিকে উঠলে নিজের মুখে পড়বে, এটা খেয়াল রাখতে হবে। সুকান্ত মজুমদার তার যুবনেতাকে ডাকাতি করতে পাঠিয়েছে, আমরা এই অভিযোগ করছি না, কিন্তু ডাকাতের সঙ্গে যদি সুকান্ত মজুমদারের ছবি থাকে তাহলে থাকলো কেন? সেই উত্তরটা তো সুকান্তবাবুকে দিতে হবে, হিরণবাবুকে দিতে হবে। তাহলে ভাবুন যে এই বিজেপির পদাধিকারীরা, প্রাক্তন পদাধিকারী নয়, দলে এসেছিল, চলে গেছে, দলের সঙ্গে দূরত্ব সেরম নয়, এখন রয়েছে, ডাকাতি করছে, সঙ্গে সুকান্ত মজুমদারের কি সুন্দর একটা ছবি, ফুটফুটে ছবি গো। এর একটা তো ব্যাখ্যা দিতে হবে। যখন অন্যদের দিকে আঙুল তুলিয়ে বলেন এটা কেন, হ্যান করেন, এবার বাকি যে আমাদের মিডিয়া বন্ধুরা রয়েছেন তারা যতবার একটু অন্যদিকে ছবি দেখাবেন, তো এদের শ্রীমুখগুলো একটু দর্শন করান। চোর ডাকাতের সঙ্গে কাঁধে হাত রেখে ছবি তুলছে, পোজ দিয়ে ছবি তুলছে, একটু দেখান, তখন দেখবেন যে উত্তরটা পাবেন। তারপরে জিজ্ঞাসা করতে হবে যে তাহলে তৃণমূলের দিকে আঙুল তুলিয়ে কথা বলছিলেন কেন? ফলে দয়া করে একটু এটা মিডিয়ার কাছেও আমাদের কাছে অনুরোধ রইল, দয়া করে আপনারা এটা একটু বিষয়টা রাখবেন। বিজেপির নেতা, লজ্জা লাগে, এখান থেকে গিয়ে অন্য রাজ্যে ঢুকে চুরি করছে, ডাকাতি করছে, পালাতে গিয়ে ধরা পড়ছে, সিসিটিভিতে ধরা থাকছে। তার ব্যাখ্যা এখানকার নেতারা দেবেন না? শুধু এই 17 জন মিলে রাস্তায় নাটক করলে হবে? ফালতু ওনাকে এইভাবে, পুলিশকে বলবো আটক ফাটক না করে ওকে একটা গাড়িতে তুলে ধাপার মাঠে ছেড়ে আসতে, হেঁটে বাড়ি ফিরবে। সুকান্ত মজুমদারকে কষ্ট করে পুলিশ নিয়ে যাওয়া ছাড়া আইনি নথিপত্র তৈরি করা ফালতু ঝামেলা। ওকে একটা গাড়ি করে নিয়ে ধাপার মাঠে ছেড়ে আসুক, হেঁটে হেঁটে বাড়ি ফিরবে। কসবার ঘটনা চূড়ান্ত নিন্দনীয়। মাননীয় মন্ত্রী আমাদের এখানেই আপনাদের সামনেও রয়েছেন, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়, জিরো টলারেন্স। তৃণমূল একটা দল, শীর্ষ নেতৃত্বে থেকে প্রত্যেকটা কর্মী বলেছে নিন্দার, ধরা হোক, তদন্ত হোক, ফাঁসি হোক, উই ওয়ান্ট জাস্টিস। প্ল্যাকার্ড ধরতে হয়নি, পুলিশ তুলে নিয়েছে, আজকেও একজনকে অ্যারেস্ট করেছে, ফোন সিজ করেছে, পুরোদস্তুর তদন্ত চলছে। আমাদের বক্তব্য, আমরা কিছু কাউকে ডিফেন্ড করছি না, খারাপ ঘটনা। গতকাল ওই শব্দ বন্ধটা বলেছি, এসব জানোয়ারকে মেরে পিঠের চামড়া গুটিয়ে দেওয়া উচিত। কিন্তু সিপিএম বিজেপিদের কাছে শুনবো না। সিপিএম জমানার পরের পর নারী নির্যাতন,
বানতলা ধানতলা থেকে শুরু করে ধর্ষণ, গণধর্ষণ, নারী হত্যা, বিজেপি স্টেটগুলো একের পর এক উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ, দিল্লি, মণিপুর, ত্রিপুরা, বিলকিস, উড়িষ্যা গত 10 দিনে 5টা। তো ফলে এরা এখানে নাটক করবে, এটা হতে পারে না। তৃণমূল একমাত্র দল যে তাদের সরকার রয়েছে, তাতেও সামাজিক অপরাধ হলে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় শুরু করে বাকি গোটা দল সে ঘটনার নিন্দা করে, দোষীদের শাস্তি চায়, পুলিশ ন্যায় বিচার দেয়, যেটা অন্য কোনো দলের সিপিএমের জমানায় ছিল না, বিজেপির রাজ্যে নেই। ফলে এই সুকান্তবাবুরা গিয়ে নাটক করতে যাচ্ছেন বা সিপিএম গিয়ে নাটক করতে যাচ্ছে, এগুলো হচ্ছে পুরো দস্তুর নাটক। এগুলোকে ধরে গাড়িতে নিয়ে গিয়ে ধাপার মাঠে ছেড়ে দিয়ে আসা উচিত, হেঁটে বাড়ি ফিরবে। চন্দ্রিমাদি, বিজেপি একটা তদন্ত কমিটি তৈরি করেছে। কারা? সুকান্ত বলছে এটা মানুষের কাজ নয়, পশুদের কাজ, আর তৃণমূল আশ্রিত পশুরাই কাজটা করেছে। কার্তিক মহারাজ কাদের আশ্রিত? কার্তিক মহারাজ কাদের আশ্রিত? কার্তিক মহারাজকে কেন এখনো অ্যারেস্ট করা হয়নি? কার্তিক মহারাজের বিরুদ্ধে যে ভদ্রমহিলা বয়ান দিয়েছেন, আইনি প্রসেস শুরু হয়েছে, তারপরে লজ্জা করছে না সুকান্ত মজুমদারের কথা বলতে? কোথায় থাকেন যখন উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ, বিলকিস, উড়িষ্যা, মণিপুর, ত্রিপুরা ঘটনা ঘটতে থাকে? লজ্জা করে না যখন আপনাদের দলের মধ্যে এই নিয়ে প্রশ্ন ওঠে? লজ্জা করে না যখন কিছুদিন আগে একজন মহিলা ফেসবুক লাইভ করে আপনার দলের এক নেতার বিরুদ্ধে কথা বলেন? আজকে গেছেন নাটক করতে। কার্তিক মহারাজ এইগুলো করতে সাহস পেয়েছে এই সুকান্ত বাবুদের পার্টির মদতে। ধর্মকে কলুষিত করছে কার্তিক মহারাজের মতো লোকেরা। হিন্দু ধর্মকে কেন, সামগ্রিকভাবে ধর্মকেই কলুষিত করছে এইসব লোক। আর এদের প্যাট্রন হচ্ছে ধর্ম বিক্রি করে যারা রাজনীতি করে, এই সুকান্ত মজুমদারের মতো লোকেরা। চন্দ্রিমাদি, বলছে বিজেপি আর সিপিএম বলছে যে দীর্ঘদিন ভোট হয় না এবং সেই কারণে ইউনিয়ন তৈরি না হয়, বহিরাগতদের দাপাদাপি বাড়ছে এবং সেটা একটা বড় কারণ। দেখুন, গতকালও এখানে সবিস্তারে তার ব্যাখ্যা দিয়েছেন, আমাদের পার্টির তরফ থেকে দেয়া হয়েছে। মুখ্যমন্ত্রী চান, শিক্ষামন্ত্রী চান, অভিষেক চান নির্বাচন হোক, কিন্তু এমনভাবে কিছু ক্যালেন্ডার এসে যাচ্ছে, করোনা গেল, তারপরে এমন কিছু এলো, এবং সেখানে কেন্দ্রীয় সরকারেরও কিছু বিষয় রয়েছে, ফলে সেই জায়গাটা একটু পিছিয়ে যাচ্ছে। যখনই সেটা করতে যাওয়া হয়, নয় সামনে পুজো, বর্ষাকাল, হ্যান ত্যান, ফলে একটা চেষ্টা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব করার, কিন্তু তার সঙ্গে এগুলোর কোনো এটা জড়ানোটা এক নয়। এটা একটা সামাজিক অপরাধ, বিচ্ছিন্ন প্রবণতা, ফলে সেটা কড়া হাতে মমতা ব্যানার্জির পুলিশ ট্যাকেল করছে। অগ্নিমিত্রা পল বলছেন আর্জি করে সিবিআই ব্যর্থ মানছি, কিন্তু কসবা কাণ্ডে পুলিশ যথাযথ তদন্ত করুক, না হলে পুলিশপন্থী পদত্যাগ করতে হবে। তখন বলছেন যে আর্জি করে সিবিআই ব্যর্থ মানছি, এক্ষেত্রে বলছেন যে পুলিশ, কলকাতা পুলিশ তদন্ত করুক বলছে। তো ব্যর্থতা তো মেনে নিলেন আরজি করের যে ইনসিডেন্ট, কারণ সিবিআই পুলিশের থেকে বেশি কিছু অন্য কিছু পায়নি, অর্থাৎ কলকাতা পুলিশ সঠিকভাবে সঠিক পথে চলেছিল, তার জন্যই সিবিআই আর অন্য কিছু পায়নি। সেই পুলিশই আবার ধরেছে 12 ঘন্টা, কমপ্লেন্টের 12 ঘন্টার মধ্যে কিন্তু ধরেছে 3 জনকে, আর একজনকে পরে ধরেছে, 4 জন অ্যারেস্টেড। সুতরাং সেই পুলিশ যে যথাযথ ব্যবস্থা নেবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কারণ পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। অগ্নিমিত্রা পাল কি বললেন তাই দিয়ে তো রাজ্য চলে না, রাজ্যের মানুষ কি বলেন তাই দিয়ে রাজ্য চলে। বিজেপি একটা তদন্ত কমিটি গঠন করেছে। সেই তদন্ত কমিটিতে কেন্দ্রের 2 জন প্রাক্তন মন্ত্রী রয়েছেন, একজন আমলা রয়েছেন, পুলিশ কর্তা, এরা আসবেন কলকাতায়, কসবায় যাবেন। খুব ভালো, টিম হয়েছে বিজেপির তরফ থেকে। অন্যতম মুখ বিপ্লব কুমার দেব, ত্রিপুরার প্রাক্তন। খুব ভালো ফ্যাক্ট ফাইন্ডিং টিম আসছে।
এটা এখানেই আসতে পারে, বাংলায় আসতে পারে, কিন্তু উড়িষ্যায় যে কথা কুণাল ঘোষ বললেন যে 10 দিনে 5টা এই ধরনের নির্যাতনের মামলা, কই সেখানে তো ফ্যাক্ট খুঁজতে কেউ যান না। আমরা তো ফ্যাক্টকে বলছি না যে এটা ফ্যাক্ট নয়, সুতরাং এটা হতে পারে, কিন্তু সবই প্রমাণ সাপেক্ষ। কিন্তু আমরা তাদের শিল্ড করছি না, কিন্তু সরকারের পক্ষ থেকে শিল্ড করছি না, বরঞ্চ এখানে একটা ছবি আমার কাছে রয়েছে যে যেখানে বিজেপির মহিলা মোর্চা আম্বেদকর নগরের প্রেসিডেন্ট, তিনি আম্বেদকর নগরের প্রেসিডেন্ট রিঙ্কল সিং, তিনি পায়ে পড়ছেন, কার পায়ে পড়ছেন? রাজ্যসভার এমপি ব্রিজলাল আইপিএস, তার পায়ে পড়ছেন যে আমার প্রতি যে অ্যাট্যাকগুলো হচ্ছে সেটা পুলিশ সেই যারা অ্যাট্যাক করছে তাদের শিল্ড করছে, সঠিকভাবে ব্যবস্থা গ্রহণ করছে না। আমার এখানে কিন্তু সেটা হয় না, কারণ পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কখনো অন্যায়কে জীবনে প্রশ্রয় দেননি, তার জীবন সংগ্রাম মানুষ জানে, তাই 3 বারের মুখ্যমন্ত্রী, 4 বারেও আবার হবে। কিন্তু এখানে আজকে দেখা যাচ্ছে তারা পায়ে পড়ছে, তাহলে এটা ব্যাখ্যাটা কি? এগুলো আসে না কেন? আমিও আপনাদের কাছে আবেদন করব যে আপনারা চতুর্থ স্তম্ভ, নিজে স্বঘোষিত, আপনারা স্বঘোষিত নিজেদের কাজে এই জায়গায় এসেছেন, সুতরাং সেখানে আমরা আপনাদের সম্মান করি। যখন ওয়ান পার্ট অফ দ্য পিকচার দেখাবেন তখন আদার পার্ট অফ দ্য পিকচারও তো দেখাবেন, সেখানে কেন আপনাদের খামতি থেকে যাচ্ছে? আমরা সেই জায়গায় আবেদন রাখছি, দুটোই দেখাবেন। আমার এখানে অন্যায় হলে দেখাবেন, আমরাই তো অপরাজিতা বিল নিয়ে এসেছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলেছেন যে অপরাজিতা বিলটা কেন তাহলে আজও হিমঘরে পাঠিয়ে রাখা হয়েছে। আমরা তো চরম শাস্তি চাই, চরমতম শাস্তি, ক্যাপিটাল পানিশমেন্ট, এটা আমরা চাই, তাই অপরাজিতা বিল এসছিল। কেন হিমঘরে এখনো হলো না কেন? তো এর উত্তরগুলো কে দেবে? আপনারা নিশ্চয়ই এগুলোকেও সামনে আনুন, এটাই তো চাই। মহিলাদের সম্মান কোথাও নষ্ট হলে কখনো মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দলের নেত্রী, তিনি কখনো অন্যভাবে তাকে, যে যার প্রতি অভিযোগ, তাকে শিল্ড করবেন, তাকে বাঁচিয়ে রাখার একটা পথ তৈরি করবেন, এরকম কখনো করেন না। তাই 12 ঘন্টার মধ্যেই ধরেছে। আর আমরা অন্যত্র অন্যরকম দেখি। দেখেননি যে বিলকিস বানুর যারা লাইফার ছিল তাদের বার করে গলায় মালা ঝুলিয়ে টিকা পরিয়ে দেয়া হয়েছিল, অর্থাৎ অনার ব্রিজভূষণ, যিনি সাক্ষী মালিকের ওপরে যার মানে এই ধরনের মলেস্টেশন এবং অন্যান্য চার্জ রয়েছে, সেই তাকে প্রাইজ দিয়ে পদ দেওয়া হয়েছে। আমরা এটা করি না, আমাদের নেত্রী এটা করেন না, কারণ আমার দলের নাম তৃণমূল কংগ্রেস, আমাদের দলের নাম তৃণমূল কংগ্রেস, নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, সেনাপতি হিসাবে ঠিক একই পথ অনুসরণ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, এই যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম এই বিজেপি কি করেছে, ওটা কেন করেছে, কিসের জন্য? মানে কিসে কোন ঘটনার জন্য? কসবার উপর যদি ফ্যাক্ট ফাইন্ডিং টিম হয়, তো ফ্যাক্ট ফাইন্ডিং টিম আসার আগে তো অ্যাকিউজডরা গ্রেপ্তার হয়ে গেছে, তো ওরা কি করতে আসবেন? রাজনৈতিক পর্যটক বেড়াতে আসছেন? আসলে খবর পেয়েছেন দীঘায় একটা ভালো মন্দির হয়েছে, ওনারা এখানে কালো কাঁচওয়ালা গাড়িতে মন্দিরে জয় জগন্নাথটি করতে যাবেন। যে ফ্যাক্ট ফাইন্ডিংয়ের নাম করে আসছেন, ছুতো করে আসছেন, তো মেয়েটির অভিযোগের ভিত্তিতে তো দোষীরা গ্রেফতার হয়ে গিয়েছে। আর যদি ওনাদের কারুর সঙ্গে কথা বলার ইচ্ছা থাকে, তাহলে কার্তিক মহারাজের বিরুদ্ধে যে মহিলা অভিযোগ করেছেন, ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির উচিত অবিলম্বে সেই মহিলার সঙ্গে কথা বলা, তার ফ্যাক্ট কি ঘটেছিল, প্লেস অফ অকারেন্স কোন আশ্রমের কোন ঘর ছিল, এগুলো দয়া করে সেই মহিলার কাছ থেকে জেনে নেওয়া। একজন নতুন নিরাপত্তারক্ষীকে গ্রেপ্তার করা হয়েছে। নিরাপত্তারক্ষীর যে এজেন্সি, তাদের তরফে বলা হচ্ছে যে মনোজিৎ মিশ্র, যে প্রাইম অ্যাকিউজড, তার এতই দাপট ছিল যে তার ধমকানি এবং হুমকির জেরে এই নিরাপত্তারক্ষীরা কোনো কথাই বলতে পারত না। কি বলবেন?
না, সেক্ষেত্রে তো ওনাদের উচিত ছিল তাহলে অনেক আগে এটা জানানো যে আমাদের নিরাপত্তারক্ষীরা আমরা ঠিকভাবে কাজ করতে পারছি না, সেটা তো কলেজকে তাদের জানানো উচিত ছিল। এটা এখন এই ধরনের কথাগুলোর কোনো মানে হয় না। আমি কোথাও কাউকে ডিফেন্ড করছি না, আমি আবার বলছি ওই ছেলেগুলো যারা বাঁদরামি করেছে তাদের কঠোরতম শাস্তি হোক। কিন্তু যদি কোনো, এটা তো আরও গরিত অপরাধ যে কোনো সিকিউরিটি এজেন্সির ম্যানেজমেন্ট জানে যে আমি যেখানে সিকিউরিটি দিচ্ছি বা যেটা দেয়া আমার পেশাগত দায়িত্ব সেখানে আমি কাজ করতে পারছি না, তো তাহলে তো নিশ্চয়ই ওনাদের তরফ থেকে কোনো একটা চিঠি বা কোনো একটা ইমেল সেটা তো কলেজ কর্তৃপক্ষকে করা উচিত ছিল। বলে আজকে এই কথাগুলো বলার কি মানে আছে? ছেলেটা কলেজে কোনো সক্রিয় পদে ছিল না, তার সত্ত্বেও কলেজে ওর এত চাপাচাপি কেন ছিল এই প্রশ্ন করছি বিরোধী। দেখুন, এটা এইভাবে বলা খুব মুশকিল। হ্যাঁ, মানে হঠাৎ এই ধরনের, কিন্তু আবার বলছি, দেখুন তৃণমূল কংগ্রেস অনেক কিছু বোঝে, এই জ্যোতিষবিদ্যা বোঝা খুব মুশকিল। তার কারণ হচ্ছে কে কবে কোথায় কি করবে। তাও এই ছেলেটি অতীতে তৃণমূলের কোনো একটি জায়গায় ছিল, খুব ছাত্র শাখার, কালকে তৃণাঙ্কুর পুরো বিস্তারিত বলেছে, এরপরে সে কোনো পদেও ছিল না। বাকিটা কি করেছে দেখুন, এটা খারাপ কাজ, জঘন্য কাজ, বিকৃত, মানে মানসিকভাবে একটা বিকৃতি। ফলে এগুলো কখন কিভাবে কে করেছে আপনি বলুন? আপনি কখনো ভেবেছিলেন জ্যোতিবাবু, বুদ্ধবাবুর সঙ্গে বসা, আলিমুদ্দিনে থাকা সুশান্ত ঘোষের ওই ভিডিওটা আপনি দেখবেন? আপনি কখনো ভেবেছিলেন এটা? কখনো আপনি ভাবতে পেরেছিলেন যে কার্তিক মহারাজের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ একজন মহিলার মুখ থেকে শুনতে হবে? সুতরাং এগুলো তো আগে বোঝা যায় না। তো এবার এই ছেলেটি যে, তার সম্পর্কে নিশ্চয়ই পুলিশও সমস্ত রকম খোঁজখবর নিচ্ছে, আমাদের দলও সমস্ত রকম খোঁজখবর নিচ্ছে। আমরা কোথাও কাউকে গার্ড করছি না, আমরা কোথাও, দিদি বলেছেন, কোথাও শিল্ডিং করছি না। আমরা বলছি এসব জানোয়ারকে পিঠের চামড়া তুলে নেওয়া উচিত, আর পুলিশ সর্বোচ্চ সাজা দিক, যা যা আছে সর্বোচ্চ সাজা। আমরা পুরোদস্তুর মেয়েটির পাশে, মেয়েটির পরিবারের পাশে, তাদের সঙ্গে। কিন্তু এইটা হচ্ছে আবার তৃণমূল একমাত্র দল যেটা তাদের জমানায় কোনো অসামাজিক খারাপ কাজ হলেও তৃণমূল সেটা জোরে বলে। আপনি একটা পার্টি দেখান, বানতলার পর একটা সিপিএম নেতাকে দেখান দাঁড়িয়ে নিন্দা করেছে। সিঙ্গুরে তাপসী মালিককে ধর্ষণ খুনের পর একটা সিপিএম নেতার স্টেটমেন্ট দেখান, একটা পার্টি স্টেটমেন্ট দেখান যারা দুঃখ প্রকাশ করেছে, ক্ষমা চেয়েছে। তৃণমূল একমাত্র দল যে আমাদের সরকারের সময়ে যদি কেউ কোনো খারাপ কাজ করেন, মুখ্যমন্ত্রী বলে দেন কেউ কাউকে তাকে সমর্থন করবে না, পুলিশ ধরে আনে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দেন জিরো তলারেন্স। এইটা করার ক্ষমতা বাকি কোনো দলের নেই। নাম প্রকাশে অনিচ্ছুক এক তৃণমূল ছাত্র পরিষদের একজন তিনি বলেছেন যে এই মনোজিৎ মিশ্র অতীতে কলেজে অস্ত্র নিয়ে ভয় দেখানোর মতো কাজ করেছে, ডজন ডজন অভিযোগ তার বিরুদ্ধে জমা করেছে, তারপরেও কেন ব্যবস্থা নেওয়া হয়নি? নাম প্রকাশে অনিচ্ছুকের যদি আপনি অভিযোগ নেন, তাহলে নাম প্রকাশে অনিচ্ছুক এরকম 4-5 থেকে বেরোবে, এবং সেগুলো বিভিন্ন সংগঠনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সেগুলো খুব ভাল লাগবে। বলছি যে এর বিরুদ্ধে যে অভিযোগ এসছে, মানে অফিশিয়ালি থানায় ছুরি মারার অভিযোগ, প্রিন্সিপালের ঘর ভাঙচুরের অভিযোগ, সিসিটিভি ভাঙার অভিযোগ, তারপর পাস আউট করে বেরিয়ে গেল। তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল সরকার ক্ষমতায় আছে, সেই সংগঠনের মানে জানার ক্ষমতা হলো না যে তাদের সেখানে ইউনিটের কাজ না করে প্রাক্তনী ব্যবস্থা করছে? মানে এটা অনেকের প্রশ্ন। দেখুন, এই বিষয়টা, এটা রাজ্য নেতৃত্বের পক্ষে কোন কলেজে কোথায় কি হচ্ছে এটা নজর রাখা খুব মুশকিল। সেই কারণেই কাল আমরা ছাত্রের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যকে আমরা অনুরোধ করেছিলাম, উনি কাল যা যা ব্যাখ্যা দিয়েছেন যে ছেলেটি একটা সময় একদম গ্রাসরুটে কিছু পদে ছিল, 22 সালের পর থেকে সে কোনো পদেও নেই। বাকি কোন কলেজের কোন ইউনিটে কি, এই প্রশ্নগুলোর উত্তর আমাদের পক্ষে দেয়া খুব মুশকিল। আপনি বলুন, এমন ভাব দেখানো হচ্ছে যেন সিপিএমের জমানায় এসএফআই কলেজে কলেজে গোলাপ ফুল বিলি করতো। ব্যাপারটা তো সেরম নয়। ফলে একটা খারাপ ঘটনা ঘটেছে, অত্যন্ত বাজে কাজ হয়েছে, সবাই সেগুলো খোঁজ খবর নেওয়া হচ্ছে
এবং এর বিস্তারিতটা ছাত্র শাখাই বলতে পারবে। জওয়াহরলাল কসবাকাণ্ডে ইতিমধ্যে পুলিশ প্রায় 7.5 সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে এবং নির্যাতিতার যে অভিযোগ ছিল যে ব্ল্যাকমেলের জন্য ভিডিওগ্রাফি করা হয়েছিল, সে একজন অভিযুক্তের মোবাইল থেকে সেই ভিডিওগ্রাফিও উদ্ধার করেছে পুলিশ। কি বলবে, মানে একদিন অভিযোগ আর প্রমাণ সব বুঝে যাচ্ছে একেবারে। আমরা তো আলাদা করে কিছু আমরা বলছি না, তার কারণ হচ্ছে আমাদের সরকারের যেটা কাজ, যে এক খারাপ ঘটনা সঙ্গে সঙ্গে পুলিশ অ্যাকশন নিয়ে তার ইনভেস্টিগেশন শুরু করা, সেই ইনভেস্টিগেশনটা চলছে। ইনভেস্টিগেশনের জন্যই প্রথম 3 জনকে অ্যারেস্টের পর কোর্টে পুলিশ পিসি প্রেয়ার দিয়েছে, পুলিশ কাস্টাডি প্রেয়ার দিয়েছে। পুলিশ কাস্টাডিতে 3 জন আছে, আজকে 4th লোক গ্রেফতার হয়েছে। ফলে পুলিশ এখনও সেটা তদন্ত করছে। এবার নির্যাতিতার অভিযোগ বলে আমরা যে বয়ানটা দেখেছি, সেই বয়ানটায় যা আছে সেগুলি অত্যন্ত গুরুতর। এবার পুলিশ তার সঙ্গে সিসি ক্যামেরার ফুটেজ মিলিয়ে দেখবে, তার পরবর্তী কী করবে, এর মাঝখানে আমরা কেন কথা বলবো? আমরা দেখছি পুলিশ টাইমলি অ্যাকশন নিয়েছে, তদন্তে যা যা করার দরকার পুলিশ করছে। এখানে কোনো রাজনৈতিক মন্তব্য এখন করব না। বলে এই ইস্যুতে অভয়ার মা বাবা, রাজ্যিকরের অভয়ার মা বাবা, তারা এই ইস্যুতে ফের তৃণমূল সরকারকে তারা আক্রমণ করেছেন এবং রাজ্যের মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন। কি বলবেন? আমি খুব, দেখুন, অভয়ার মা বাবা, তাদের প্রতি তো আমাদের একটা শ্রদ্ধা সহানুভূতি আছে, কিন্তু ওনারা খুব এই যে কার্তিক মহারাজ, তিনি যে মহিলার উপর অত্যাচারটা করলেন, তো সেইটা সে মহিলাকে নিয়ে একদিন অভয়ার বাড়ি যাব নাকি? কার্তিক মহারাজের বিরুদ্ধে যে মহিলা অভিযোগ করেছেন, তাকে নিয়ে একবার অভয়ার বাবা মা একটু হিয়ারিং দেবেন, যাব নিয়ে? আমরা এগুলো করছি না। তারা যেন দয়া করে মানে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না হন। তারা ইস্যুতে জেগে উঠবেন, 2 দিন 2টো প্রচার নয়। আপনাদের বুকে আগুন জ্বলছে, আপনাদের চোখের জল, সেটা আমরা বুঝি। মমতা ব্যানার্জির পুলিশ 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করেছিল। আপনারাই বলেছিলেন সিবিআই চাই, আবার আপনারাই বলেছেন সিবিআই কিছু করছে না। কিন্তু কলকাতা পুলিশ বা বাংলার পুলিশ তারপরেও এই ধরনের একাধিক ঘটনায় 50-60 দিন, 40 দিনের মধ্যে চার্জশিট দিয়ে ফাঁসির আদেশ করিয়ে এনেছে। ফলে সিলেক্টিভ প্রতিবাদী হয়ে যে প্রচারের মধ্যে রাখা হচ্ছে অভয়ের বাবা মাকে, যারা এটা করাচ্ছেন ওনাদের দিয়ে বা যাদের বুদ্ধিতে ওনারা এটা করছেন, আমার মনে হয় এটা ঠিক করছেন না। আপনারা কি বলবেন? আমরা সবাই প্রতিবাদ করছি, আপনারা নতুন করে কি বলবেন? আপনারা জানার আগে পুলিশ অ্যারেস্ট করে নিয়েছে। তবে অভয়ের বাবা মা যদি চান, তাহলে কার্তিক মহারাজের যে যার মহিলা অভিযোগ করেছেন, তাকে ওখানকার লোকেরা নিয়ে অভয়ের বাবা মার বাড়ি যেতে পারে, সেটাও একটু শুনে নেবেন। চন্দ্রবাবু, আপনার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে রাজ্য সরকার ইতিমধ্যে ডিএ মামলায় সুপ্রিম কোর্টে একটি আবেদন জানিয়েছে, যেটা যাতে আরেকটু সময় পাওয়া যায় এবং পুনর্বিবেচনা করা যায়। আজকে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে সাংবাদিক বৈঠক করে বলা হয়েছে যে তারা সরকারের বিরুদ্ধে এবার আদালত অবমাননার মামলা করতে চলেছে। কি বলবেন? ইতিমধ্যেই আপনারা যেটা বললেন যে একটা ইন্টারলকুটরি অ্যাপ্লিকেশন করা হয়েছে, সেটা সরকার পক্ষ থেকে সরকার কি মনে করছে এবং কেন সময় চাইছে সেটা বলে সেটা করা হয়েছে। এবার সেটা মাননীয় সুপ্রিম কোর্ট দেখবেন, সেই ইন্টারলকুটরি অ্যাপ্লিকেশনের ওপর হিয়ারিং হবে। এবার কে অবমাননার কেস করবে না করবে, সে তাদের যদি অধিকার থাকে নিশ্চয়ই করবে, আমরা তো কখনো বলিনি। অবমাননা হয়েছে কিনা সেটা তো মাননীয় সুপ্রিম কোর্ট দেখবেন, যারা অ্যাপ্লিকেশন করতেই পারেন করবেন। আমরা কোথাও অবমাননা কোর্টের করি না বলে তাই ইন্টারলকুটরি অ্যাপ্লিকেশন ফাইল করা হয়েছে। এক মিনিট, এর সঙ্গে একটু যোগ করে দেবেন যে কালীগঞ্জে পোস্টাল ব্যালটে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপুলভাবে এগিয়ে আছেন, বিজেপি, সিপিএম, কংগ্রেস অনেক পিছিয়ে। অর্থাৎ যারা সরকারের কর্মী, যারা সিস্টেমটায় মানুষকে পরিষেবা দিচ্ছেন, দায়িত্বের সঙ্গে কাজ করছেন, কিছু কিছু রাজনীতির কথা বলে মঞ্চ বেঁধে সরকার বিরোধী আন্দোলনের প্ররোচনায় পা দিচ্ছেন না, সেই সংখ্যাগরিষ্ঠ সরকারি কর্মী কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর উপর আস্থা রাখছেন, সরকারের উপর আস্থা রাখছেন, সরকারের যুক্তিটা বুঝছেন এবং পোস্টাল ব্যালটের রেজাল্ট সেটাই প্রতিফলিত করছে। তৃণমূল
হিসেবে আপনারা পালন করে এসেছিলেন। এবার সেই 21শে জুলাইয়ের দিনই শহীদ মিনারে শহীদ দিবস পালন করতে চলেছেন চাকরিহারা সংগ্রামী যৌথ মঞ্চ এবং চাকরি প্রার্থীরা। তারা বলছেন এ রাজ্যে শ্রম এবং মেধা তাদেরকে শহীদ করেছে এই রাজ্য সরকার। পায়ে পা দিয়ে যদি কেউ ঝগড়া করতে চায়, কেউ যদি সস্তা প্রচার 21শে জুলাইটা কি সেটা বোঝার ক্ষমতা এদের নেই। যারা শহীদ দিবস পালন করবে বলছে তাদের মধ্যে সিপিএম আছে, ওরাই তো হচ্ছে গণতন্ত্রের হত্যাকারী ছিল। ওদের গুলিতেই তো মারা গেছিলেন 21শে জুলাই 1993, 13 জন তো ওদের গুলিতে মারা গেছে। তারা কি করে নাটক করতে যাচ্ছে? আমি বারবার বলছি 21শে জুলাই আবেগের দিন, জনসমুদ্র থাকবে ধর্মতলা চত্বরে। কোনো প্ররোচনা দিতে যাবেন না, দয়া করে কোনো প্ররোচনা দেবেন না। নো আইডেন্টিটি কার্ড, নো ভোট। আপনার কাছে আজকে যে ভোটার পরিচয়পত্রটা আছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় গোটা দেশে আওয়াজ তুলেছিলেন, সেই কারণে গুলি চালিয়ে 13 জনকে মারা হয়েছিল। সেই শহীদ তর্পণ ওটা শুধুমাত্র তৃণমূল শাখা বা তৎকালীন অবিভক্ত কংগ্রেস বা তৎকালীন যুব কংগ্রেসের কর্মসূচি বলে দেখবেন না, মানুষের অধিকারের কর্মসূচি ছিল। ফলে সেদিন যে শহীদ তর্পণ সেই দিনটাকে স্মরণ করে হয়, সেটাকে নকল করে বা সেই দিনে যদি কেউ বাধা দিতে যায় তারা নিজের দায়িত্বে নিজের ভালো বুঝে করবেন। কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রক জানিয়ে সৌজন্যের একটা সীমা আছে, সেটাকে সেটা যা দেখুন, এটা বিরোধী দল, বিরোধী পক্ষ বা অন্য গণসংগঠন যারা সরকারের কাছে দাবি রেখে কোনো আন্দোলন করেন, তারা যে কোনো দিন যে কোনো জায়গায় করতে পারেন, আইন সিদ্ধ যেখানে আছে যা। কিন্তু 21শে জুলাই যেটা বাংলার মানুষ জানেন যে তৃণমূল কংগ্রেস শহীদ তর্পণ করে, সেদিন যদি কোনোভাবে প্ররোচনা দেওয়ার চেষ্টা হয় তাহলে পরবর্তীকালে যেন তৃণমূলের দিকে কোনো আঙুল না ওঠে। আমি আবার বলছি, 21শে জুলাই যদি কোনো প্ররোচনা দেওয়া হয়, পরবর্তীকালে তৃণমূলের দিকে যেন কোনো আঙুল না ওঠে। কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রক পরিষ্কার করেছে যে রাজ্যকে ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা দেওয়া হবে না, রাজ্য প্রয়োজনে আন্তর্জাতিক ঋণ দিবে। বিজেপি বলছে আপনারা তো কোনো কিছুতে প্রকল্পে জমিও দেন না, এখন কেন এই প্রসঙ্গের উত্থাপন করা হচ্ছে? এর কোনো মানে হয় না। আমি মনে হয় যে আমাদের মাননীয় মন্ত্রী, আমি দেখেছি উনি একটা সাংবাদিক সম্মেলন করে বলেছেন, তো এটার কোনো অর্থ হলো যে আমরা পয়সা দেবো না? আমরা জমি দিই না, জমির পর জমি। তারপরেও যদি কেউ বলে জমি দিই না, তাহলে তো কি আর বলা যায় তাদের। আর এটা কোনো ভিক্ষা করে চাইবার নয়, কিন্তু পয়সাটা এখান থেকে উঠিয়ে নিয়ে যাচ্ছে। আমি আগেও ব্যাখ্যা করেছি, বিধানসভায়ও ব্যাখ্যা করেছি যে টাকা এখান থেকে উঠিয়ে নিয়ে যাচ্ছে, সেই টাকা আমাদের দেবে, সেই টাকাটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে দেবার কথা। কেন্দ্রে একটা সরকার থাকতে পারে, রাজ্যগুলোতে অন্য দলের সরকার থাকতে পারে, কিন্তু এটাই তো যুক্তরাষ্ট্রীয় কাঠামো, এটাই তো সংবিধান। সেই সংবিধানকে একটা বৃদ্ধাঙ্গুষ্ঠী দেখিয়ে যদি কোনো মন্ত্রী বলেন এই ধরনের কথা, কোথা থেকে ঋণ নেব না ঋণ নেব, এটা তো কারুকে আমাদের নির্দেশ দিতে পারেন না উনি। ঋণ কোথা থেকে নেব সেটা নেব কি না আদৌ, আর ওনাদের কি করব সেটাও তো আমরা দেখছি, আন্দোলনের মধ্যে দিয়ে আমরা করছি। এবং আমাদের মাননীয় নেত্রী বহু ক্ষেত্রে যে টাকা দিচ্ছে না, সেই টাকা 100 দিনের কাজ হাইকোর্ট এবার বলে দিয়েছে দিতে হবে। তাহলে কি হলো? তার আগেই মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু একটা রাস্তা তৈরি করেছিলেন কর্মশ্রী প্রকল্পের মধ্যে দিয়ে। তাহলে এবারে আবাস যোজনা, একটা কোর্ট যখন অর্ডার দেয় তাহলে তার এসেন্সটা, একটা জাজমেন্টের এসেন্সটা কিন্তু অন্য ক্ষেত্রেও প্রযোজ্য হয়। আমরা তো অন্য জাজমেন্ট দেখাই, একটা মামলা করতে গেলে নানান জাজমেন্ট দেখানো হয়, সবই কিন্তু একই ইস্যু নয়, কিন্তু ওই ইস্যুকে ইঙ্গিত করে কোনো একটা ডিকটাম থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যখন 100 দিনের কাজের এটা বলা হয়েছে, তাহলে আবাস যোজনা কি হচ্ছে? কেনই বা ঘাটাল মাস্টার প্ল্যানের টাকাটা আসবে না? এগুলো তো সবই ওর মধ্যে ফিট করে। কি বলেছে হাইকোর্ট? সেটা আবাস যোজনার ক্ষেত্রেও প্রযোজ্য। যদি কোথাও কিছু হয়ে থাকে সেটা আলাদা কথা, সেটা আলাদাভাবে বিবেচনা করা হবে, কিন্তু তার মানে পুরোটা বন্ধ করে দেওয়া নয়। তো টাকা বাপু তুলবে, জিএসটির এসজিএসটিটা আমরা যত রাখছি, আর জিএসটি তোমাকে যে সেন্ট্রাল তোমাকে দেয়া হচ্ছে, সেই সেন্ট্রালটা তো আমরাই তুলে দিচ্ছি, আইজিএসটি তো আমরাই তুলে দিচ্ছি। তাহলে
তার টাকাটা তুমি নিয়ে যাচ্ছ, তার টাকা থেকে আমাদের টাকাটা দেবে না, যেটা প্রাপ্য টাকা। এটা হয় নাকি? রাজ্যের হাল হকিকত বুঝতে 26শে বিধানসভার আগে বিজেপি কর্মসূচি নিচ্ছে যে সাংবাদিকদের বাড়ি বাড়ি যাবে, তাদের থেকে ইনফরমেশন দেবে যে রাজ্যে কি অবস্থা, কারণ সাংবাদিকরা নাকি প্রকৃত খবর রাখে। ওই অনুপমের বাড়িতে পাঠিয়ে দাও। বিজেপি খবর নিতে আসবে, যে সাংবাদিকদের বাড়ি বাড়ি যাবে বলছে, ওকে অনুপমের বাড়িতে পাঠিয়ে দে। এই যে হাস্যকর কথা। হাস্যকর, এর কোনো উত্তর হয়? কারণ কি, সংবাদ ওই যে মাধ্যম তো 48 গণতন্ত্রের একটা স্তম্ভ। চ্যানেল চলছে, পোর্টাল চলছে, খবরের কাগজ চলছে এতগুলি ভাষায়। যাদের এই কর্মসূচি হয় যে সাংবাদিকদের বাড়ি যাবে খবর নিতে, তো সে দলের যে কি অবস্থা। সাংবাদিকরা অত্যন্ত সচেতন, সাংবাদিকরা খবর রাখেন এবং তাদের মানে যা কাছে যা খবর সেগুলো সংবাদ মাধ্যম থেকে নিশ্চিতভাবে প্রতিফলিত হয়। আপনিও তো সাংবাদিক, আপনার বাড়িতে গেলে কি উপদ্রব জানাবেন? না না, কেউ এলে কি হয়েছে, এগুলো বাড়িতে আসলে, কেউ কারুর বাড়িতে আসলে কারুর বাড়িতে কেউ যেতেই পারে, এসব নিয়ে কোনো বক্তব্য নেই। কিন্তু আমি বলছি যে সাংবাদিকরা নিশ্চিতভাবে একটা গুরুত্বপূর্ণ খবরের সোর্স বা সমীক্ষার জায়গা, কিন্তু সাংবাদিকদের যে তথ্য বা অ্যানালিসিস সেগুলো তো সংবাদ মাধ্যমে রিফ্লেক্টেড, একদম রিফ্লেক্টেড। ফলে আপনি সেগুলো টিভিতে পেতে পারেন, আপনি কাগজে পেতে পারেন, আপনি সোশ্যাল মিডিয়ায় পেতে পারেন। এখন কার্যত মানে সব সাংবাদিকই সোশ্যাল মিডিয়ায় কোথাও না কোথাও আছেন। ফলে কারুর যদি মনে হয় যে তাদের মতামত নেবেন, তাদের অ্যানালিসিস নেবেন, তো নিশ্চিতভাবে দেখতে পান যে কোনো দলের এটা হতে পারে। দেখুন, আমরা সাংবাদিকদের সঙ্গে যখন আমরা কথা বলি, গল্প করি, তখন কি আমরা তথ্য বিনিময় হয় না, তখন কি আমরা সমৃদ্ধ হই না? 100 বার হতে পারে। কিন্তু কোনো রাজনৈতিক দলের কর্মসূচি যে সাংবাদিকদের কাছে গিয়ে খবর শুনবো, এটা হচ্ছে ওই যে কারুর বাড়ি গিয়ে, এই ও কি বললো রে, হ্যাঁ ও আমার নামে কিছু বলছিল, আবার ওখানে গিয়ে আমার নামে কিছু বলছিল, ব্যাপারটা ব্যাপারটা পিএনপিসি ধর্মী হয়ে যাচ্ছে। তার সঙ্গে কোনো মানে কমপ্লিট এবং কংক্রিট তথ্য সংগ্রহের, মানুষের কাছে যান না, সাংবাদিকদের নিয়ে যান সঙ্গে। যদি তথ্য জানতে হয়, গ্রাম বাংলায় যান, কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী থেকে 50টা 60টা 70টা তথ্য জানতে হলে সাংবাদিকদের টিম নিয়েই তো আপনারা ঘোরেন, নতুন করে আর কি নেবেন? তামান্না, কালীগঞ্জে তামান্নার মা সে অভিযোগ করছেন যে সে পুলিশকে আগে থেকে জানানো হয়েছিল যে এলাকায় বোমা মজবুত রয়েছে, পুলিশ কোনো ভূমিকা নেয়নি। এমনকি কংগ্রেস যে প্রার্থী তিনিও সেখানকার কমিশনের অবজারভারকে জানিয়েছিলেন এলাকায় বোমা মজবুত রয়েছে। পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ বলতে পারবো না, কারণ যদি কোনো অভিযোগ থেকে থাকে তারা নিশ্চয়ই লিখিত কিছু, যদি নির্দিষ্ট কারোর বিরুদ্ধে যদি কোথাও কিছু থাকে, দেখুন একটা দুম করে একটা যদি কেউ বলেন যে আমি এই এলাকায় এই শুনছি, ওটা একরকম জিনিস। আর যদি নির্দিষ্ট কোনো কারণ থাকে, নির্দিষ্ট কোনো অভিযোগ থাকে, আগে বলতেন। সবচেয়ে বড় কথা, পরপর গ্রেপ্তার চলছে, আবার 2জন গ্রেপ্তার হয়েছে। ফলে পুলিশ পুরোদস্তুর সেই সমস্ত জায়গায় কাজ করছে। কালীগঞ্জে মোহাম্মদ সেলিম বিরাট সভা করছে এই ঘটনার প্রতিবাদে। আপনি একটা বিরাট বললেন, বাবা কথায় বিরাট, সে যেন কি হয়েছে। কেন করেছেন? মোহাম্মদ সেলিম যে সভা করবেন কালীগঞ্জে, সেখানে কি উনি অনিতা দেওয়ানের জন্য নীরবতা পালন করেছেন? সেখানে কি উনি তাপসী মালিকের জন্য নীরবতা পালন করেছেন? সেখানে কি তিনি ধানতলায় ধর্ষিতদের জন্য নীরবতা পালন করেছেন, মানুষের কাছে ক্ষমা চেয়েছেন? সেখানে কি তিনি বিজন সেতুতে 2 আনন্দমার্গী সন্ন্যাসিনীকে খুন করার জন্য ক্ষমা প্রার্থনা করেছেন? সেখানে কি তিনি বাসন্তীতে আরএসপির মন্ত্রী সুভাষ নস্করের বাড়িতে বোমা মেরে তার ভাইয়ের স্ত্রীকে হত্যা করার জন্য দুঃখ প্রকাশ করেছেন? তালিকা অনেক লম্বা। সেখানে কি তিনি নেতাই গ্রামে গুলি করে 4 জন গৃহবধূকে খুন করার জন্য তিনি কি নীরবতা পালন করেছেন? সিপিএমের কোনো নেতা এই ইস্যুতে মিটিং করতে গেলে প্রথমে দাঁড়িয়ে মাথা নিচু করে নীরবতা পালন করবেন। আপনাদের সময়ের ধর্ষণ, গণধর্ষণ, নারী হত্যায় ক্ষমা চেয়ে নীরবতা পালন করবেন, তারপর বড় বড় কথা বলবেন। সরকারের বিরুদ্ধে আন্দোলনকারী, চাকরি হারা বা চাকরি বঞ্চিত যারা,
ছাতার তলায় এসে যৌথ মঞ্চ বানিয়ে সরকারের বিরুদ্ধে নবান্ন চলোর ডাক দিচ্ছে, এটা কি সরকারের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে বলে মনে করেন? দেখুন, কার কি অধিকার তিনি আন্দোলন করতে পারেন, এক ছাতার নিচে থাকবেন না বিভিন্ন ছাতার নিচে থাকবেন সেটাও তাদের অধিকার। সরকারের বিরুদ্ধে চক্রান্ত করে কিছু হবে না। এটা তো একটু আগেই আমাদের কুণাল ঘোষ তিনি বললেন যে কালীগঞ্জের পোস্টাল ব্যালটটা দেখলেই বোঝা যাবে যে কোথায় কি হচ্ছে। তাই যদি হতো তাহলে পোস্টাল ব্যালটে আমরা হেরে যেতাম, তা তো হারিনি। অনেকে অন্য রাজনৈতিক দলের থেকে অনেক বেশি ভোটে জেতা আছে। ফলে এসব বলে কোনো লাভ হবে না। হ্যাঁ, আন্দোলন করার অধিকার আছে বলেই তো এই রাজ্যে এটা করতে পারে ওরা। অন্য রাজ্যে আমরা গেলে আমাদের তো আটকে দেয়, একদম এয়ারপোর্ট থেকে, স্টেশন থেকে, এয়ারপোর্ট থেকে আটকে দেয়। সুতরাং এসব যত কম বলা যায় তত বলে। হ্যাঁ, আর দিল্লিতে গিয়ে বিজেপির বন্ধু সংগঠনের বাড়িতে রাত্রিবাস করে। তো এক ছাতা কেন, এক বাড়িতেই তো ওরা ছাতা থাকে। তো কি আছে, কি থাকুক না, 1 2 3 4 ছাতা আছে, থাকুক। दादा कस्बा की जो घटना हुई है, অনুপম कस्बा की जो घटना কিছু हुई है- আছে? दादा कस्बा की जो घटना हुई है, केंद्रीय भाजपा की तरफ से एक जांच कमेटी बनाई गई है, साथ ही मुख्यमंत्री का माफीनामा और इस्तीफा मांगा गया। देखिए, भाजपा का ये जो जांच कमेटी, उसका कोई मतलब ही नहीं है। ये पॉलिटिकल टूरिस्ट लोग हैं। क्योंकि कस्बा में जो हुआ था तो हम लोग पूरा कंडेम किया, पार्टी कंडेम किया, पुलिस एक्शन ले लिया। ऑलरेडी पहले 3, अभी 1, 4 अरेस्ट हो गया। पुलिस पूरा इन्वेस्टिगेट कर रहे हैं। तो जांच का क्या मतलब है? तो अगर यहीं पर वो लोग आ रहे हैं तो कार्तिक महाराज उनके खिलाफ जिन्होंने बयान दिया है, सीरियस एलिगेशंस, तो फैक्ट्स तो वहां पर ढूंढना जरूरी है। यहां पर तो पुलिस ढूंढ लिया है। तो अगर फैक्ट फाइंडिंग कमेटी बंगाल में आए भाजपा का, तो कार्तिक महाराज के खिलाफ जिस मैडम बयान दिया है उसका साथ उनको तुरंत मिलना चाहिए। दादा सुकांतु मजुमदार आज फिर अरेस्ट हो गए, इस बार वो कस्बा इंसिडेंट को लेकर प्रोटेस्ट कर रहे हैं। देखिए, जब उसको पता चला सुकांत मंजुमदार को ऐसा कोई हरकतें हुआ है, तो ऑलरेडी पुलिस ने अरेस्ट कर चुका था और तृणमूल कांग्रेस कंडेम कर दिया था। तृणमूल वन एंड ओनली पार्टी है जो हमारा गवर्नमेंट है। लेकिन हमारा स्टेट में अगर कोई खराब काज हो, चीफ मिनिस्टर कंडेम करता है, अभिषेक बनर्जी कंडेम करता है, पूरा पार्टी कंडेम करता है। लेकिन भाजपा लेफ्ट, उसके जमाने में जो हुआ था, भाजपा का स्टेट में जो हो रहा है, वहां पर एक खराब काम हो तो कोई कंडेम, उनका कोई स्टेटमेंट नहीं है। यही तृणमूल है, हम खराब को खराब बोलता है। थैंक यू।